শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন প্রচুর কাজ থাকে, আর যেহেতু রোজা রেখে কাজগুলো করছি, একটু না ভেবেচিন্তে কাজগুলো করছি। প্রত্যেকটা কাজই যেন করতে পারি আর কষ্টও যাতে না হয়। তো সেই কারণে ভাবলাম রোদ্রে বসে যে কাজগুলো সেগুলো আগে, বাইরের কাজগুলো আগেই সেরে নেব, আর তারপরে যত দুপুর হবে আস্তে আস্তে ঘরের কাজগুলো সারতে থাকবো। কি বলো তো, এখন যেহেতু দুপুরবেলা করে রান্নার নেই, সেই বিকালে করে রান্না করি, তো পুরো সকালটাই আমি পেয়ে যাচ্ছি আমার সংসারের কাজের জন্য। তো এই সারা দিনটা প্রচুর বেশি কাজও করতে পারছি, আর তার সঙ্গে নামাজ কালাম পড়ারও না কোনো অসুবিধাই হচ্ছে না। তো যাই হোক, এদিকে দেখো প্রত্যেকটা বাসন আমি খুব সুন্দর করে ছাই দিয়ে মেজে নিচ্ছি। আর আজকে না আমার একটা অনেক বড় কাজ হাজব্যান্ডকে দিয়ে করাতে পেরেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ পাশে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে। তো এদিকে সকালবেলা দেখো বাসনগুলো মাজতে মাজতে প্রত্যেক দিন আমি তো জামা কাপড়ের পাহাড় নিয়ে লাগি কাচতে, আর আজকে না কাচা ধোয়াটা একটুখানি কম আছে। তো ভাবলাম বাসন কটা আগে মেজে পরিষ্কার করে নিই, তারপরে জামা কাপড় কটা কাচবো। তো ঘরে গিয়ে খুঁজে দেখলাম তেমন নোংরা জামা কাপড়ই নেই। ওই খুঁজে খুঁজে দুটো মতো বার হলো, তো ওই দুটোই সার্ফ দিয়ে চটকে আমি সুন্দর করে এখন কেচে নেব। আর পানিটা যেমন সুন্দর স্বচ্ছ, এর মধ্যে ছাই দিয়ে মাজা বাসনগুলো না ধোয়ার পরে বেশ চকচক করছিল। তো যাই হোক, প্রত্যেকটা বাসন এখন সুন্দর করে মেজে নিচ্ছি। আর সারাদিন যেহেতু আর তেমনভাবে কিছু তো খাওয়া হয় না, ওই বাচ্চা কাচ্চারাই খাওয়া দাওয়া করে, তো আর খুব একটা বেশি বাসন হয় না। এই এখন একটু বেশি মাজতে হলো, আর সারাদিন দুটো একটা টুকটাক করে মাজলে হয়ে যাবে। তো এগুলোকে ওপরে রেখে দিয়ে এখন আমি জামা কাপড়গুলো মাখিয়ে নেব। আর একটুখানি বেশি সার্ফ পানি নিয়ে ফেলেছিলাম, যেহেতু প্রত্যেক দিন অনেক কাঁচা ধোয়া করি, আর আজকে না আন্দাজ করে উঠতে পারিনি যে কতটা পানি হয়ে গেল। তো যাই হোক, সব কিছুর মাঝেই খুব সুন্দর করে কাঁচা ধোয়াটা করে নিলাম। এখানে হাজব্যান্ডের দুটো গেঞ্জি ছিল, তো সেগুলোই কাচলাম। তো যাই হোক, এখন ভালো করে ধুয়ে নেব। আর রোদ্দুরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর রোদ্দুর, আর এই টাইমটায় এত সুন্দর সানলাইট থাকে না, পুরো ঘর যেন চকচক করে। বিশেষ করে চৈত্র বৈশাখ মাসে প্রচুর বেশি রোদ্রের টান থাকে, এই টাইমে আমার ঘরবাড়ি পুরো আলোয় চকচক করে। তো যাই হোক, দেখো উঠোনের এই যে ঘাসপালাগুলো প্রচুর বিরক্তিকর, যেগুলো না আর সহ্য করা যাচ্ছে না। কালকেও আমার মেয়ে একটুখানির জন্য সাপের হাত থেকে বেঁচে গেছে। উঠোন দিয়ে হাঁটছিল আর পায়ে দিয়ে একটা সাপ হেঁটে গেছিল। যেহেতু উঠোনে অনেক রকমের মাছ ঢালা হয়েছিল, আর ওই যে মাছের গন্ধ পেয়েছিল সাপে, তো সেই কারণে না সাপ এসছিল মাছ খাওয়ার জন্য। তো আমার ছোটো মেয়ে তখন উঠোনে খেলা করছিল, একটুর জন্য বুঝতে পেরে সরে গেছিল তাই। তো যাই হোক, এদিকে আসলাম ঘরের ভেতরে, আর সুন্দর করে খাটটাও গুছিয়ে নেব। ঠান্ডাটা কম পড়ার সাথে সাথে বিছনাটাও কম নোংরা হওয়া শুরু হয়েছে। শীতের সময় তো প্রচুর পরিমাণে বিছনা নোংরা হয়, আর সেই টাইমটায় যেমন বিছনা তেমন লেপকাতা তেমন সব কিছুই ভাঁজ করতে হয়। তো এখন খাটের ওপরে উঠলে আনন্দ লাগে যে খাটটা বেশ ফাঁকা ফাঁকা হালকা আছে। তো এখন একটুখানি ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নেব, যেহেতু রাত্রে শোয়ার আগে সুন্দর করে ঝাড়ু দিয়ে কমপ্লিট করে শোয়া হয়, সেই কারণে না সকালে খুব একটা বেশি নোংরা থাকে না। খাটটা গোছানোর পরে কতটা সুন্দর লাগছে বলো তো। আর আজকে আমার দুই মেয়ের একটাও কেউ বাড়িতে নেই। সকালের কাজগুলো করতে করতে তারপরে হাজব্যান্ড ওদেরকে নিয়ে দোকানে চলে গেছে। আর এখন দেখো এই যে নরম সুতির একটা কাপড় দিয়ে আমি আমার শোকেসটাকে মুছে নেব। তো এই শোকেসটা আমি যে কি ক্লিনজার দিয়ে মুছি সেটাই তোমরা বারবার জিজ্ঞাসা করো। প্রত্যেক দিন আমার অনেক আপুরা বোনেরা প্রশ্ন করো যে এটা আমি কি দিয়ে পরিষ্কার করি। তো এটার জন্য আমি একটা ক্লিনজার টাইপের বানিয়ে রেখেছি, যেটা হচ্ছে ভিম লিকুইড জেল, আর তার সঙ্গে একটুখানি ভিনিগার, একটু পানি আর একটু খাওয়ার সোডা। তো একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা সুন্দর ক্লিনজার বানিয়ে রাখি, আর এর মধ্যে লেবুর রসও অ্যাড করা যায়। যেহেতু ভিম লিকুইডটার ভিতরে প্রচুর বেশি লেবুর সেন্ট থাকে, সেই কারণে না আর লেবুর রস না দিলেও চলে।
তো যাই হোক দেখো, সেটা দিয়ে আমার কাজটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর কাপড়টা এখানেই রাখি যাতে করে দরকারের টাইমে আমি খুঁজে পাই। তা নয় কি বলো তো, ছোটোখাটো কাপড় না ঘরের ভিতরে কিন্তু খুঁজে পাওয়াই মুশকিল। তো এই যে ছোট্ট একটা থাকা আমি এখানে রাখলাম ড্রয়ারটা, তো সেখানে একটা স্টিকার দেখতে পেয়েছিলাম, সেটা কাচে মেরে রাখলাম। ওটা একটা বারবি ডলের স্টিকার। আর এই যে ছোট্ট ছোট্ট ড্রয়ারগুলোর মধ্যে অনেক জিনিসপত্র এক জায়গায় হয়েছে। আমি যেহেতু এর মধ্যে অনেক রকমের ওষুধপত্র রেখে থাকি, তো ওষুধের যে খোলাগুলো, তো খামগুলো, সেগুলো আমি এখন ফেলে দেব। তো যেগুলো লাগবে সেগুলো রেখে দিলাম, বাদবাকিটা ফেলে দিলাম। আর আমার জানলার ওই পিছনটায় অনেক বড় একটা গর্ত, যেখান থেকে জিনিসপত্র ফেললে গর্তটায় গিয়ে পড়ে। তো জানলা দিয়ে জিনিসপত্র ফেললে ঝামেলা মিটে যায়। তো এদিকে দেখো, প্রত্যেকটা জিনিস যার যার জায়গা মতো এখন গুছিয়ে রাখবো। অনেক দিন যেহেতু শোকেস, ড্রেসিং টেবিল জিনিসপত্র গোছানো হয় না, একটু এলোথেলো হয়ে আছে। তো এই যে ছোট্ট একটা ট্রে আছে, এর মধ্যে আমি আগে ওষুধ রাখতাম, তো ওষুধগুলো যেখানে থাকে সেখানটাই রেখে দেব। তো তারপর এই ট্রেটা ফাঁকা করে নিয়ে এর মধ্যে আমার যে সমস্ত ক্রিমগুলো প্রয়োজন পড়ে প্রত্যেক দিন, সেগুলো গুছিয়ে রাখবো। তো ড্রেসিং টেবিলের সামনেই রাখবো। অনেক দিন সাহস করে সামনে রাখতে পারতাম না, আমার মেয়ে প্রচুর বেশি দুষ্টু। তো দেখা যাক, আবারও ড্রেসিং টেবিলের সামনে এই যে থাকাটার মধ্যে করেই গুছিয়ে রাখবো। আর প্রত্যেকটা ওষুধের বোতল যেহেতু আমি শোকেজের ভিতরে ঢুকিয়ে রাখবো, ওই কারণে একবার মুছে নিলাম। কারণ ভিতরে যে ওষুধের বোতলগুলো আছে সেগুলো তো আর ধুলো পড়া না, বাইরে থেকে ঢুকাবো, ওগুলোই তো ধুলো পড়া। আর যেগুলো আমার প্রত্যেক দিন প্রয়োজন পড়ে সেগুলো বাইরে বার করে নিচ্ছি। তো বডি অয়েল, তারপরে লোশন, ক্রিম, এই সকল জিনিসপত্র আর কি, আর মাথায় দেওয়া তেলগুলো। তো এগুলো রাখতেও ভয় লাগছে, আমার মেয়ে কখন এসে সবটাই টিপে পুরো নষ্ট করে ফেলবে। কত ক্রিম এরকমভাবে সামনে থেকে নিয়ে নষ্ট করে ফেলেছে। তো সেই কারণে একেবারে যেগুলো প্রয়োজন পড়ে প্রত্যেক দিন দুটো একটা জিনিসই বাইরে রাখলাম। আর একটু পাউডার, তারপরে একটুখানি টিপ, কাজল, এই সকল জিনিসও রেখে দিয়েছে ওই ড্রয়ারটায়। ওই ছোট্ট ড্রয়ারটায় না এটা ওটা রাখতে প্রচুর বেশি সুবিধা হয়, যদি ওটা হাতের কাছে রাখতে পারি। তো এখন সুন্দর করে গুছিয়ে নিলাম আর চলে যাচ্ছি বাইরে। তো এই যে টান, এখন প্রচুর পরিমাণে পুরো সমস্ত মাটিগুলো না কাঠখোট্টা টাইপের হয়ে যাচ্ছে। এই টাইমটায় গাছে প্রচুর বেশি পানি দেওয়ার প্রয়োজন, তা নয় টবের গাছ তো নিচে থেকে তো আর পানি পায় না, ওই কারণে শক্ত হয়ে থাকে। আর গাছগুলো কিন্তু এই টাইমে বেশি মারা যায়। তো আমি সুন্দর করে ভিজিয়ে একটু পানি দিয়ে নিচ্ছি। আর এর থেকেও বেশি পানি দেবো সন্ধেবেলা, যাতে করে সারা রাতটা মাটিটা ভিজে থাকে। তো যেহেতু আজকে দুই মেয়ের একটাও কেউ বাড়িতে নেই, ওই কারণে সকাল সকাল ঘর মুছতে পারছি। তা না হয় মেয়েরা যখন ঘুমিয়ে পড়ে তখনই আমি ঘরটরগুলো মুছে থাকি। তো যাই হোক, এখন মুছে দেবো, ওর আস্তে আস্তে সুন্দরভাবে শুকিয়েও যাবে। আর এরকম পরিষ্কার তকতকে ঘরবাড়ি কার না ভালো লাগে বলো তো? আমার তো অনেক বেশি ভালো লাগে। আর এই রোজার সময় তো আরও একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। নিচেটা আমি সবসময় এখন প্রায় মুছে থাকি, কারণ বাচ্চা কাচ্চা ইস্যু করে যখন এর উপর দিয়ে হেঁটে যায়, এর উপরে তো আর নামাজ হবে না, তো সেই কারণে। তো ও ঘরটা মুছে দিয়ে এই ঘরে চলে আসলাম। সকালবেলা সিমরান পড়ে সমস্ত বই খাতা এই তক্তপোষটার ওপরে হুড়িয়ে রেখে গেছে। তো ভাবছি এগুলো সুন্দর করে গুছিয়ে এই তক্তপোষটার ওপরেই রেখে দিই, যেহেতু আবার দুপুরবেলার টাইমে ওকে পড়াতে আসবে। তো বই খাতাগুলো না এরকম হাতের কাছে থাকলে কোনোটা আর খুঁজতে হবে না, তো সেই কারণে এখানটায় গুছিয়ে রেখে দিচ্ছি। তো ঈশা তো বাড়িতে নেই, আজকে সবটাই নিচে আমি রাখতে পারছি, তা নয় ঈশা এগুলো হুড়িয়ে দিত। তো যাই হোক, তারপরে এই ঘরটা এখন আমি খুব সুন্দর করে মুছে দেব। আর যেহেতু আমাদের মেঝেটা একেবারে কোনো রকম রং করা না, ওই কারণে মুছলে কেমন একটা কালো কালো লাগে। তবে যাই হোক, অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর আমার তো চোখে দেখতে বেশ ভালো লাগে, হাঁটতেও খুব ভালো লাগে। এই শুকনোর সময় যদি ঘরবাড়ি একদিন না মোছা হয় না, কেমন একটা বালি কিসকিস করে, আর হাঁটতে গেলেও কেমন জানি লাগে। তো সেই কারণে চেষ্টা করি রোজা থেকে যতই কষ্ট হোক আমার ঘরবাড়িকে একেবারে টকটকে করে গুছিয়ে রাখতে। তো আজকে তো আমার ঘরটাকে সুন্দরভাবে ক্লিনিং করলাম, আর সেই সঙ্গে জিনিসপত্রগুলো মুছে গুছিয়ে রাখলাম। ঘরটায় ঢুকলে না একটা আলাদা রকম অনুভূতি হচ্ছিল। তো এখন দেখো সুন্দর করে
এই যে ডাইনিং টেবিলের নিচে এই বারান্দাটা ভালোভাবে মুছে ফেলবো। আর ওই যে কর্নারে চৌকা একটা বক্স দেখতে পাচ্ছ, ওর মধ্যে আমার মেয়ের যাবতীয় খেলনা। আগে প্রথমে একটা ঝুড়িতে করে রাখতাম, দেখতে কেমন একটা বাজে লাগতো। তো আমাদের দোকানের যেহেতু বিস্কুটের পেটি হয়, তো সেই পেটি একটা এনেছি, তার মধ্যে করেই খেলনাগুলো গুছিয়ে রেখেছি। তো এরকম আরও অনেকগুলো পেটি আমি ছোট ছোট এনেছি, যেগুলো টেবিলের মধ্যে গুছিয়ে রেখেছি। কোনোটায় পেন আছে, কোনোটায় যে স্টেপলার, আটা, তারপরে টেপ, যেগুলো আর কি আমার মেয়ের প্রত্যেক দিন প্রয়োজন পড়ে আঁকাআঁকি করতে, বিভিন্ন রকম জিনিস বানাতে, সেরকমভাবে গুছিয়ে রেখেছি। কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো এত লম্বা বারান্দাটা এক নিমিষেই মোছা কমপ্লিট হয়ে গেল। আগে তো হাত দিয়ে মুছতাম, যেখান থেকে মপ দিয়ে মোছা শুরু করেছি কষ্টটা আমার একটু হলেও কম হয়েছে। তো এই পোটেটা তো আর মপ দিয়ে মুছলে হবে না, কারণ প্রচুর নোংরা। কাল যেহেতু মাছ টাছ ধরার পরে অনেকেই এরকম খালি পাই উঠেছে, আমার মেয়েরা, হাজব্যান্ড, তো সেই কারণে পোটেটার অবস্থা অনেকটাই খারাপ। কাল আর সারাদিন মোছার টাইম পাইনি পোটেটা, তো ভাবলাম আজকে সকালে একেবারে মুছে পরিষ্কার করে দিই। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কতটা কাদা কাদা হয়ে আছে। এটা মোছার পরে পানিটা পুরো কালো হয়ে গেছিলো একটুখানি মোছার পরে। আর যেটুখানি পানি বাকি থাকবে সেটুখানি আমি এই সামনেটাই ঢেলে দিয়ে দেব, তাহলে ধুলোটা কিন্তু একটু হলেও কম হবে। আর যেহেতু আমার বাড়ি প্রচুর বেশি ঘাস, তো সেই কারণে ধুলো একটু কমই হয়। এই ঘাসগুলো যখন আবার মেরে দেওয়া হবে, পুরো মাটি বেরিয়ে যাবে, তখন আবার ধুলো আরও বেশি হবে। তো এদিকে দেখো প্রত্যেকটা বাসন আমি কিন্তু খুব সুন্দর করে উপুর করে নিয়েছি। আর আমার এক বোন জিজ্ঞাসা করেছিল আমার এই বাসনের র্যাকটা কত পড়েছে। এটা আমার কাছ থেকে নিয়েছিল 850 টাকা। তো স্টিলের, অনেক বেশি সুন্দর। তো তোমাদের সঙ্গে বললাম না যে হাজব্যান্ডকে দিয়ে আজকে সংসারের যাবতীয় কিছু কাজ করাবো, তো এই দেখো আজকে এই উঠোনটাকে আমি যতটা পারি পরিষ্কার করিয়ে নেব। তো যতই হোক বেচারা রোজা আছে, সেই কারণে যতটা পারে সম্ভব আজকে পরিষ্কার করবে। যেহেতু প্রচুর বড় উঠোন, একদিনে তো পরিষ্কার করা সম্ভব হবে না, আজকে যতটুকু করলো আর অন্য দিন করবে। তবে আজকে আমাদের যেহেতু কুল গাছটার ডালপালাগুলো কেটে দেবে, অনেক বেশি কাটা ডাল, সেগুলো সরিয়ে নিতে হবে। আর কিছুটা নারকেল গাছের পাতা ঝুড়ে নেব। উঠোন দিয়ে যাতায়াত করার অনেকটাই অসুবিধা হচ্ছে, পাতাগুলো পড়ে যাচ্ছে। তো এই আর কি, সেই কাজগুলো করে নিয়েছিলাম। আর এখন আসছি কারেক্ট 4টের দিকে রান্না করতে। 1 ঘন্টা মতো লাগবে আমার রান্না করতে, বেশি সময় লাগে না, উনুনটা প্রচুর বেশি জ্বলে, তো সেই কারণে একবার শুধু কাঠ ধরিয়ে এর ভিতরে দেওয়ার দরকার, কতটা দারুণ জ্বলে তোমরা দেখে বুঝতেই পারছো। আর উনুন যদি জোরে জ্বলে না, গ্যাসের থেকেও তাড়াতাড়ি রান্না শেষ করা যায়। ওদিকে ভাত বসিয়েছি, একদম অল্পখানি চাল নিয়েছি, যেহেতু রোজা থেকে কেউই ভাত খাচ্ছে না, তো সেই কারণে। আর এদিকে মাছ ভাজা করব। কাল যেহেতু এই পুঁটি মাছ ভাজা করে সুন্দর করে রান্না করেছিলাম, হাজব্যান্ডের অনেক পছন্দ হয়েছিল। তো আজকেও আমাকে বললো যে পুঁটি মাছ রান্না করতে, তো এই কটাই আর আছে, এগুলো একটু ভাজা করে নেব, নিয়ে তারপরে ফুলকপি দিয়ে রান্না করব। ফুলকপিটা উঠে যাওয়ার মতোই হয়েছে, কারণ কিছুদিনের মধ্যে আর ফুলকপি পাওয়া যাবে না। আর আমার না ফুলকপি প্রচুর বেশি পছন্দের সবজি, যেটা আমার সারা বছর দিলেও না খেতে ভালো লাগে। তো যাই হোক, মাছগুলো ভাজা করে নামালাম, আর কিছুটা পাঙাশ মাছও ভাজা করলাম, ওটা খাবে মেয়েরা, পাঙাশ মাছটা। তো 4 পিস মতো মাছ আমি ঝোল করছি, ওদের জন্য 2 পিস করেই খাবে। তো গ্রাম্য পদ্ধতিতেই রান্না করছি, একেবারে হালকা পাতলা রান্না করছি। এদিকে পেঁয়াজ, আদা রসুন বাটা, আর তার সঙ্গে টমেটো দেবো একটুখানি, দিয়ে আমি রান্নাটা করব। তো এর মধ্যে করব আমি মাছ ঝোল, টমেটো অল্প করে দিলাম, আর বাদবাকি যে টমেটোটুকু আছে সেটুকু ফুলকপি দিয়ে রাখবো। তো তেল মশলা একটু কম কম দিলাম, যেহেতু পাঙাশ মাছে প্রচুর বেশি তেল হয়, তো সেই কারণে। এদিকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব। লাস্টে একটুখানি গরম মশলা দেব। তো মাছ কপিস আমি খুব বেশি কড়া করে ভাজিনি, যেহেতু আমাদের পুকুরেরই মাছ, আর আমার মেয়েরা কড়া করলে খেতে পারে না, তো সেই কারণে আর কি। আর এর থেকে অনেকগুলো তেল বার হয়েছিল, সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তেলটা পুরো বেরিয়ে গেছে, এখন এর ভিতরে ঝোলটা অ্যাড করে দিলাম। আর লাস্টে জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিলেই মাছের ঝোলটা কমপ্লিট।
রান্নাটা শেষ করে তোমাদের সাথে শেয়ার করব কত দারুণ কালার হয়েছে। এরকমভাবে মাছ ঝোল করলে না এটা মাংস রেখেও খেতে ইচ্ছে করবে। আর বিশেষ করে পাঙাশ মাছ প্রচুর বেশি তেল চর্বি হয়, খেতে তো অনেক ভালো লাগে। তো এই যে মাছ ঝোলটা এতটুকখানি করেছি, আর এখন কড়া বসিয়ে এর মধ্যে আমি ফুলকপিটা করব। প্রত্যেক দিন যেমন নর্মাল রান্না করি সেরকমই করব, আর তবে রান্নাটা অনেকটাই সুন্দর হয়েছিল। আজকে এর মধ্যে একটুখানি বিনস, টমেটো আর অনেক কিছু অ্যাড করেছিলাম, যার কারণে রান্নাটা বেশ দারুণ লেগেছিল। কি বলো তো, সবজি দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু সেরকম ভালো লাগে। ওই কারণে চেষ্টা করলাম আজকের সবজিটা একটু কালারফুল করতে। তো টমেটো, বিনস আর এই যে ছোট্ট ছোট্ট করে কাটা ফুলকপি, এগুলো দিয়ে যখন নাড়ছিলাম না, দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, বেশ একটা কালারফুল ভাব লাগছে। রান্না শেষ করে হাজব্যান্ড বলছিল কেমন লেগেছে একটুখানি চেখে দেখি, তো সে তো খেয়ে অবাক। কারণ প্রত্যেক দিন হাজব্যান্ড ইফতারি করে আসার পরে একটুখানি করে সবজি চেখে দেখে কেমন হয়েছে। তো খেয়ে যদি ভালো লাগে বলে সঙ্গে সঙ্গে ভাত দাও, ভাত খেয়ে নেব। তো আজকের সবজিটা হালকা পাতলা করে করেছিলাম, তবে তার প্রচুর বেশি মুখে লেগেছিল, অনেক প্রশংসা করছিল। তো যাই হোক বন্ধুরা, এদিকে কষানো পানিটা একটু বেশি করে দিলাম, যেহেতু ফুলকপি দেওয়া আছে সিদ্ধ হতে একটু লেট হতে পারে, তো সেই কারণে। আর কি বলো তো, উনুনে প্রচুর বেশি জোরে জাল জ্বলছে। এখন যদি পানি কম দিই পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু সবজি গলবে না। ওই কারণে পানি বেশি দিলাম যাতে করে সবজিটা গলে যায় এর মধ্যে। তো মাঝে মধ্যে আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। আর ওদিকে শাক বসাবো বলে পেঁয়াজ, রসুন থেতো, শুকনো লঙ্কা দিয়েছি। তো এগুলো দেওয়ার পরে শাকটা চাপিয়ে দিলাম। শাকটা প্রচুর বেশি লাল ছিল এবং জালি, যার কারণে নুন হলুদ দিয়ে নাড়তে চাড়তেই গলে গেছিলো। এটা রান্না করতে আমার হয়তো 10 মিনিট মতো টাইম লেগেছে, এতটাই জালি ছিল। তো এদিকে ফুলকপির যে ঝোলটা শুকিয়ে এসছে, এখন সুন্দর করে কষিয়ে নেব, আর এর মধ্যে আমি ঝোল অ্যাড করে দেব। এরকম মিক্স সবজি আমি খেয়েছিলাম সিজার করার পরে নার্সিংহোমে। তো ওখানে দেখেছিলাম গাজর, বিনস আর আরেকটা ফুলকপি, কলা, এই সকল জিনিস দিয়ে একটা সবজি বানিয়েছিল। তো রুই মাছের সবজি, যেটা সিজার করার পরে 1 দিন কি 2 দিন আমাকে খেতে দেয়নি। দুপুরবেলা যখন খেতে দিয়েছিল না, তার স্বাদ এখনও পর্যন্ত আমি ভুলতে পারি না, যে এত দারুণ লেগেছিল। সেখান থেকে করে মাঝে মধ্যে আমি এরকম মিক্স সবজি রান্না করে থাকি। রান্নাটা শেষ করে সন্ধ্যাবেলা এখন এসেছি ইফতারি নিয়ে, ইফতারি করতে। আজকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তো ওই মাঝে একটুখানি দাঁড়িয়ে দাঁতন করে নিয়ে তারপরে ইফতারিটা সারবো। ইসবগুলির ভুসি, নুন দিয়ে ফেটানো টক দই, আর এখানে আছে বেসিল সিড আর বিটের রস, আর তার সঙ্গে আছে কিছুটা ফল। একেবারে হেলদি খাবার, যেগুলো আমার স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকারী। সারাদিন রোজা থাকার পরে উল্টোপাল্টা খেলে কিন্তু পেটের অনেক রকম প্রবলেম হয়। ওই কারণে না কোনো রকম ভাজা আমি আর কিছু খাই না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। এখন ইফতারিটা করা শেষ হলেই নামাজ পড়তে বসবো। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, ধন্যবাদ। আমাদের জন্য একটু দোয়া রেখে যেও।